হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের 11 নম্বর পর্ব আজ আলোচনা হবে। যারা যুক্ত হচ্ছে ক্লাসে সকলকে বলবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হতে চাইলে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। আর আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে, প্র্যাকটিস ব্যাচে সকলে যুক্ত হয়ে যাবে। এসএসসি রেলওয়েজের যারা প্র্যাকটিস করতে চাও আমাদের এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারো। চলো, প্রথম প্রশ্ন, ফ্রি হিন্দুস্তান প্রকাশিত করেছিলেন কে? ফ্রি হিন্দুস্তান হচ্ছে একটা সংবাদপত্র, একটা নিউজ পেপার। এটা একটা নিউজ পেপার। পরাধীন ভারতে প্রকাশিত ফ্রি হিন্দুস্তান এই যে নিউজ পেপার, এটা প্রকাশিত করেছিলেন নিম্নের কোন ব্যক্তি? বিভিন্ন এখানে ব্যক্তিদের নাম দিয়েছে: কেশবরাও জেধে, তারকনাথ দাস, ফিরোজ শাহ মেহতা এবং শচীন্দ্রনাথ সান্যালের। এর মধ্যে সঠিক উত্তর হবে তারকনাথ দাস। ইনি ছিলেন ফ্রি হিন্দুস্তান শীর্ষক এই জার্নাল বা এই নিউজ পেপারটির প্রকাশক। নিচের কোন রাজ্যে চুজাচেন জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? চুজাচেন হচ্ছে আমাদের ভারতের একটি রাজ্যে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্প। এটি কোন রাজ্যে অবস্থিত আছে? রাইট অ্যান্সার কি হবে? চুজাচেন জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত। সিকিম রাজ্যের উল্লেখযোগ্য এই জলবিদ্যুৎ প্রকল্পটি রংপো ও রঙ্গিত নদীর উপরে অবস্থিত। রংপো ও রঙ্গিত নদীর উপরে এটা অবস্থিত আছে। এছাড়া আরো কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। এই সিকিম রাজ্যে আরো কিছু ফেমাস, যেমন তিস্তা 5 জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া রঙ্গিত 3 হাইড্রো পাওয়ার প্রজেক্ট এখানে কিন্তু আছে, এটা একটু জেনে রাখবে। তিস্তা 5 কোথায় আছে? এটাও কিন্তু সিকিমে আছে, তিস্তা নদীর উপরে। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর উপনদী কোনটি? চলো, আরো একটা নদী সম্পর্কিত প্রশ্ন পেয়ে গেলাম আমরা এখানে। ব্রহ্মপুত্র যে নদীটা আছে আমাদের ভারতের সব থেকে জলরাশি বহনের দিক থেকে বৃহত্তম নদী আমরা জানি। এই বৃহত্তম নদী ভারতের ব্রহ্মপুত্র নদী। এই নদীটা কিছু উপনদী আছে। এই নদীটার উপনদী কোনটি? ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন উপনদীর মধ্যে আমরা যদি দেখি, এখানে তিস্তা তার অন্যতম একটি প্রধান উপনদী। তিস্তা নদীটার উৎস জেমু হিমাবাহ, যেটা সিকিম রাজ্যে অবস্থিত। এখান থেকে এটা উৎস লাভ করেছে এবং এটা বাংলাদেশে গিয়ে যমুনার সঙ্গে মিশ্রিত হয়েছে বা যমুনার সঙ্গে এটা মিলিত হয়েছে। বাংলাদেশে যে যমুনার সঙ্গে মিলিত হয়েছে ওই যমুনাটাই কিন্তু ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীটার বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। ওকে, এবারে দেখো, এই তিস্তা নদীটা ব্রহ্মপুত্রের কোন তীরের উপনদী? এটা হচ্ছে ডান তীরের উপনদী। রাইট ব্যাংকসে এটা অবস্থিত আছে। ডান তীরে আরো কিছু এর উপনদী আছে ব্রহ্মপুত্রের, যেমন হচ্ছে সুবনশিরি উপনদী আছে। কোথায়? তারপরে হচ্ছে বেলশিরি, সুবনশিরি, এগুলি হচ্ছে তোমার সিন্ধুর ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী। এবং বাম তীরেও সিমিলারলি তেমন কিন্তু উপনদী কিছু আছে। বাম তীরের উপনদীর মধ্যে কিছু কিছু উপনদী হচ্ছে যেমন ডিহং উপনদী, বুড়ি ডিহং উপনদী, ধানসিঁড়ি ভেরি ফেমাস। ধানসিঁড়ি উপনদী কার? এটা হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। দিসং এই সমস্ত উপনদীগুলো হচ্ছে তিস্তার বাম তীরের উপনদী। বিহার পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? বিহার রাজ্য, বর্তমান যে বিহার রাজ্যটা আছে, বিহার রাজ্যটা পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কামরূপ, সৌরাষ্ট্র, রাষ্ট্রকূট এবং মগধ। রাইট অ্যান্সার হচ্ছে মগধের অন্তর্গত ছিল। মগধ যে ষোড়শ মহাজনপদ ছিল, সেই মগধ ষোড়শ মহাজনপদটা বিহার উত্তরপ্রদেশ অঞ্চল জুড়ে ছিল। এটা বৃহৎ একটা অংশ জুড়ে ছিল আমরা জানি। এমনকি এই বিহারের বর্তমান রাজধানী যে পাটনা, এই বিহারের রাজধানী পাটনাটা কিন্তু মগধের রাজধানী ছিল পাটলিপুত্র।
পাটলিপুত্র ছিল মগধের রাজধানী, সেই পাটলিপুত্রটার বর্তমান নাম হচ্ছে কি পাটনা, এটাও একটু মনে রাখবে। ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? এতদিন আমরা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য পড়েছি, রাজ্যগুলির মধ্যে সব থেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আমরা জানি। জনবহুল রাজ্য। এবারে দেখো সর্বাধিক জনবহুল জেলা বলা হয়েছে, কোন জেলাটার ভিতরে সব থেকে জনবহুল? রাইট অ্যান্সার হচ্ছে থানে জেলা। থানে জেলাটা কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের থানে জেলা। আরো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা যে ডিস্ট্রিক্ট আছে, এটা হচ্ছে ভারতের দ্বিতীয় জনবহুল জেলা। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা। কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আকস্মাৎ পতনের ফলে মারা যান? সিঁড়ি থেকে আকস্মাৎ পড়ে যাওয়ার ফলে বা পতনের ফলে একজন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিলেন, তিনি কে? বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন এবং ঔরঙ্গজেবের মধ্যে। মনে রাখবে সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন মুঘল সম্রাট হুমায়ুন। মুঘল সম্রাট হুমায়ুন তিনি 1556 সালে 1556 সালে তিনি গ্রন্থগার, তার নিজস্ব গ্রন্থগারের সিঁড়ি থেকে পড়ে তিনি মারা গেছিলেন। তিনি মারা যাওয়ার পরে তিনি ছিলেন সেকেন্ড মুঘল সম্রাট, আমরা জানি বাবরের পরে তিনি দ্বিতীয় মুঘল সম্রাট ছিলেন, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন তার প্রকৃত নাম। এই মুঘল সম্রাট হুমায়ুন, এনার যে সমাধি স্থলটা আছে, টম্ব আছে, সমাধি স্থল, সেই সমাধি স্থলটা কিন্তু একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কোথায় আছে তার সমাধি? মনে রাখবে তার সমাধি হচ্ছে দিল্লিতে অবস্থিত, তার সমাধি দিল্লিতে। এবং তার সমাধি নির্মাণ যিনি করেছিলেন তার নামটাও খুবই ইম্পর্টেন্ট। তার সমাধির নির্মাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন বেগা বেগম বা তিনি হাজি বেগম নামেও পরিচিত ছিলেন। বেগা বেগম যিনি, হাজি বেগমও কিন্তু তিনি, একই ব্যক্তির নাম। পরেরটা, অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত? অভ্রটাকে আমরা ইংরেজিতে কি বলি? মিকা বলে থাকি। অভ্রটাকে কি বলা হয়? মিকা। তো এই যে মিকা বা অভ্র প্রডিউসিং এর দিক থেকে ভারতের কোন ভারতের স্থান পৃথিবীতে কততম? ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে লার্জেস্ট মিকা প্রডিউসার, সব থেকে বেশি অভ্র উৎপাদন করে ভারত। একবারে দেখো ভারতের মধ্যে কোন রাজ্য বেশি উৎপাদন করে? ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্য সর্বাধিকের উৎপাদক। ওকে, জলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? জলের আপেক্ষিক পারমাণবিক ভর কত ডিয়ার স্টুডেন্টস? জলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত? জলের মধ্যে কোন কোন অণু থাকে? হাইড্রোজেন থাকে 2 অণু এবং 1 অণু থাকে অক্সিজেন। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? প্রায় 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর ধরবো 1 এবং দুটো হাইড্রোজেন অণু থাকে সেহেতু 2 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? সেটা হচ্ছে 16 মোল প্রতি গ্রাম। সেখানে জলের যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর দেখি সেটা হচ্ছে আনুমানিক 18 গ্রাম মোল হচ্ছে এর পারমাণবিক ভর। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? যখন ভারত চীনের যুদ্ধ হয় 1962-তে প্রথম ভারত চীন যুদ্ধে জড়িত হয়েছিলেন এবং এই যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে কে ছিলেন? ভারত চীন যুদ্ধ 1962 ভারত চীন যুদ্ধের সময়
যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ভিকে কৃষ্ণা মেনন। ভিকে কৃষ্ণা মেনন, ভিকে কৃষ্ণা মেনন ইনি আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন 1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ওকে, এই সময়ে প্রধানমন্ত্রী কে ছিল বলতো? এই ভারত চীন যুদ্ধের সময় প্রধানমন্ত্রী কে ছিল? এনিওয়ান? কে ছিল ভারতের প্রধানমন্ত্রী এই সময়? সেটা হচ্ছে এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু সেই যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল 1947-এ, সেই তখন থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1947 থেকে 1964 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছিলেন। টানা প্রায় 17 বছর, 16 বছর 286 দিন, 16 বছর 286 দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, যেটা কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশি দিন। পরের প্রশ্ন হচ্ছে উনিশশো 11 থেকে 1921 সালের জনসংখ্যার বৃদ্ধির হার অনুসারে পশ্চিমবঙ্গের শতকরা বৃদ্ধির বা হ্রাস কত? পশ্চিমবঙ্গের শতকরা জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস কত 1911 থেকে 1921 মধ্যে? রাইট অ্যান্সার হবে এখানে অপশন ডি। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ডব্লিউবিসিএস এর প্রশ্ন ছিল এটা একটা। এটা -2.91%, -2.91%। সর্বশেষ আমরা যদি দেখি 2001 থেকে 2011 সাল পর্যন্ত সর্বশেষ এটা গণনা করা হয়েছিল। এবং এই সময়ে ভারতের যদি আমরা বলি জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার এখানে কিন্তু পজিটিভে ছিল, এটা নেগেটিভে ছিল, এখানে পজিটিভে ছিল। 13.09% হারে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2001 থেকে 2011 মধ্যে সর্বশেষ জনগণনা যখন করা হয়। নেক্সট আজকের হোমওয়ার্ক, প্রতি বছর কবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়? এটা সকলে কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে। তার সঙ্গে ক্লাসটি কেমন লাগছে আর তোমার ফিডব্যাক অবশ্যই জানাবে। আর সকলে একটা করে লাইক করে দেবে। ক্লাসে যুক্ত হচ্ছে যারা ক্লাসটি প্রতিদিন দেখছো, সময় করে যারা দেখো প্রতিদিন, অবশ্যই ক্লাসে লাইক করবে, ক্লাসটি শেয়ার করবে বেশি বেশি করে, তাহলে কিন্তু আমরা ক্লাসটি প্রতিদিন প্রোভাইড করতে পারবো। পরের প্রশ্ন, সর্বাধিক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? বিভিন্ন আলোক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে বা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সব থেকে কোনটির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য? অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি এবং IR রশ্মি, ইনফ্রারেড রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমরা দেখি ওয়েভলেন্থ, তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার হবে? এটা হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, সব থেকে কম 0.0001 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত এর তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে, সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। গামা রশ্মির পরে হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য থাকে গামা রশ্মির পরে, যেটা 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে, 10 ন্যানোমিটার। তারপরে হয়ে থাকে কোন রে? তারপরে থাকে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, যেটা সেটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 400 কি 350 ন্যানোমিটার পর্যন্ত এটা থাকে। ওকে, 10 ন্যানোমিটার থেকে 400 কি 350 ন্যানোমিটারের মধ্যে এই ওয়েভলেন্থটা। এরপরে আসে দৃশ্যমান আলো, যেটা আমরা ভিজিবল লাইট বলে থাকি। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার, যার মধ্যে আবার 7টি লাইট আছে। আমরা জানি 7টি লাইটের মধ্যে সব থেকে কম 400 ন্যানোমিটারে আছে বেগুনি আলো, যেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তারপরে সব থেকে বেশি 800 ন্যানোমিটার বা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে কার? সেটা হচ্ছে লাল আলোর। তারপরে দেখো দৃশ্যমান আলোর পরে আমরা যদি দেখি সেটা হচ্ছে ইনফ্রারেড রে। তারপরে আছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ
সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিওর ওয়েভের। ওকে, পরের প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশন কত সালে এস্টাবলিশ হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশন আগেই বলে রাখি এটা হচ্ছে একটা বস্ত্র কারখানা ছিল। ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হওয়া একটা বস্ত্র কারখানা ছিল এটা। এটা কানপুরে অবস্থিত ছিল, কানপুরে এটা অবস্থিত ছিল। এবং কানপুরকে আমরা জানি বলা হয়ে থাকে উত্তর ভারতের ম্যানচেস্টার, তাই না? এটা কানপুর কি উত্তর ভারতের ম্যানচেস্টার এই কারণেই কিন্তু প্রসিদ্ধ ছিল, এখানে প্রচুর বস্ত্র কারখানা ছিল। ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশন যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1920 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। 25 বছর শিখ গুরুর পদে অসীন ছিলেন কে? 25 বছর ধরে কোন ব্যক্তি শিখ গুরুর পদে ছিলেন? দেখো, গুরু শিখদের মধ্যে 10 জন প্রধান আমরা শিখ গুরু দেখতে পাই, যার মধ্যে প্রথম শিখ গুরু ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক, তিনি ছিলেন প্রথম শিখ গুরু। তারপরে গুরু তেগ বাহাদুর, তিনি কততম ছিলেন? তেগ বাহাদুর তিনি ছিলেন নবম শিখ গুরু। নবম শিখ গুরু গুরু গোবিন্দ সিং 10ম শিখ গুরু তিনি ছিলেন। গুরু অর্জুন সিং 5ম শিখ গুরু ছিলেন। পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব। এদের মধ্যে 25 বছর ধরে যিনি শিখ ধর্মের পদে ছিলেন তিনি হচ্ছেন শিখ ধর্মের গুরু ছিলেন, তিনি হচ্ছেন গুরু অর্জুন দেব, তিনি ছিলেন। আচ্ছা, গুরু অর্জুন দেব তিনি কিন্তু তাকে হত্যা করা হয়েছিল, না হলে তিনি আরো অনেকদিন হয়তো থাকতেন শিখ গুরুর পদে। তাকে কিন্তু প্রথম শহীদ করা হয়, শহীদ হন তিনি। কাকে কে শহীদ করেছিল বলতো? মুঘল সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর তাকে হত্যা করেন, হত্যা করেছিলেন। কবে হত্যা করেন? 1606 খ্রিস্টাব্দে তাকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। নেক্সট, ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে সমান সুরক্ষা এবং আইনের সমতা প্রদান করা হয়েছে? কোন ধারায় সকল মানুষের জন্য সমান সুরক্ষা এবং সমান আইনের অধিকার প্রদান করা হয়েছে? বলে উত্তর কি হবে? ভারতের সংবিধানের এটা হচ্ছে কত ধারা? এটা হচ্ছে 14 নম্বর ধারা, যেটা সাম্যের অধিকারের প্রথম ধারা। 14 থেকে 18-র মধ্যে সাম্যের অধিকার প্রথম ধারা এটা। তো এখানে আইনের দৃষ্টিতে সকলেই সমান বা আইনের সকলের সমান সুরক্ষা প্রদান করার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন ইজ, রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত আছে কাকোরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা এবং মিরাট ষড়যন্ত্র মামলা। কিসের সাথে এখানে রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত আছে? রামপ্রসাদ বিসমিল এনার নাম জড়িত আছেন কিসের সঙ্গে? মনে রাখবে তার নাম জড়িত আছে কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি একটা রেল ডাকাতি হয়েছিল, সেই কাকোরি রেল ডাকাতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। রামপ্রসাদ বিসমিলের কাকোরি ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল 1925 সালে। 1925 সালে কাকোরি ষড়যন্ত্র মামলাটা হয়, হ্যাঁ মনে রাখবে। কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে আরো বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন, তার মধ্যে কয়েকজন ব্যক্তির নাম বলে রাখি, যেমন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, আশফাকুল্লাহ খান, এছাড়া আরো ছিলেন রাজেন্দ্র লাহিড়ী, এনাদের নাম কেন বলছি শোনো। এই রাজেন্দ্র লাহিড়ী এবং রোশন সিং, ভেরি ইম্পর্টেন্ট, রোশন সিং এর নাম, রোশন সিং, এরা কিন্তু ফাঁসি হয়েছিল, এরা সকলে শহীদ হয়েছিলেন এই কাকোরি ষড়যন্ত্র মামলায়। রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, রোশন সিং, এদের সকলকে ফাঁসি দেওয়া হয়েছিল, মনে রাখবে ফাঁসি দেওয়া হয়েছিল এদেরকে। ডিয়ার স্টুডেন্টস, TWS একাডেমিতে আমাদের কাছে একটা নতুন ব্যাচ আছে। ব্যাচটা হচ্ছে রেলওয়ে এবং এসএসসির প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচে তোমরা ভর্তি হলে আমাদের কাছ থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর প্র্যাকটিস, তার সঙ্গে সমস্ত যে রেলওয়ে এবং এসএসসির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস তোমরা এখান থেকে করতে পারবে। বেস্ট কোয়ালিটির টিচাররা তোমাদের এখানে পড়াবেন, বেস্ট কোয়ালিটির তোমাদের ক্লাস প্রদান করা হবে এবং সমস্ত ফিচার্স তোমরা জানো এখানে যেগুলো দেওয়া হবে এখানে তোমরা দেখতে পারো। আর আমাদের লিমিটেড অফার চলছে, অফারের মধ্যে ভর্তি হলে কিন্তু তোমরা অনেকটা সেভ করতে পারবে।
আর এছাড়া আরো অনেক ব্যাচ আছে, এই ব্যাচগুলো তোমরা ফলো করতে পারো, বিভিন্ন পরীক্ষার ব্যাচ, রেলওয়ে এবং ফাউন্ডেশন ব্যাচ আছে আমাদের, কম্বো ফাউন্ডেশন ব্যাচ, সমস্ত পরীক্ষার জন্য এটা আমি সকলকে রিকমেন্ড করব, তোমরা নিতে পারো, এটা সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তাছাড়া তোমরা চাইলে যে কোনো পরীক্ষার জন্য তুমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার ব্যাচে যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি অ্যাপ সার্চ করবে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপ পেলে সেখানে গিয়ে তোমাদের নিজের নাম এনরোল করো এবং আজই ভর্তি হয়ে যাও। আমাদের TWS একাডেমিতে সেরা চাকরির প্রস্তুতি কিন্তু আমরাই দিয়ে থাকি। পরের প্রশ্ন, ক্যানিয়ন ভূমিরূপ গঠিত হয় নদীর ক্ষয়কার্যের ফলে, হিমবাহের কার্যের ফলে এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে। কিসের ক্ষয়কার্যের ফলে বা কিসের কার্যের ফলে ক্যানিয়ন নামক এই ভূমিরূপটি গঠিত হয়? চলো, ক্যানিয়ন ভূমিরূপটি অ্যাকচুয়ালি তৈরি হয়ে থাকে নদীর ক্ষয়কার্যের ফলে। নদীর ক্ষয়কার্যের যদি আমরা দেখি এটা কোথায় হয়, নদীর ক্ষয়কার্য নদীর উচ্চ গতিতে হয়, নদীর উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যটা হয়। এবং নদীর উচ্চ গতিতে নদী যখন প্রচুর খরস্রোতা হয়, নদীর সাইড ক্ষয় বা পার্শ্ব ক্ষয় খুবই কম করে এবং নিম্ন ক্ষয়টা একটু বেশি পরিমাণে করে। এবং যখন এই নিম্ন ক্ষয়টা বেশি পরিমাণে হয় তখন এরকম আই আকৃতির বিভিন্ন উপত্যকা তৈরি হয়। এই আই আকৃতির উপত্যকাটাকে বলা হয়ে থাকে কি, এটাকে বলা হয় ক্যানিয়ন। এটা খুবই কিন্তু আই আকৃতির সোজা খাড়া একটা গিরিখাত হয়ে থাকে। এছাড়া নদী তার উচ্চ গতিতে বিভিন্ন আরো ভূমিরূপ তৈরি করে থাকে, যেমন ভি উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। যখন নদীর পার্শ্বক্ষয় হয় মানে নিম্ন ক্ষয়ের সাথে সাথে পার্শ্বক্ষয় হয় তখন ভি আকৃতির উপত্যকা তৈরি হয়ে থাকে। এছাড়া এই নদী আয়াকৃতির উপত্যকা তৈরি করে থাকে। এছাড়া জলপ্রপাত, ভেরি ইম্পর্টেন্ট, জলপ্রপাত যখন নদী উঁচু থেকে নিচের দিকে আছড়ে পড়ে তখন জলপ্রপাত তৈরি করে, এবং জলপ্রপাত তৈরি করার পরে জলপ্রপাত যেখানে পতিত হয় সেই জলপ্রপাতের একদমই যেখানে জলপ্রপাতের জলটা পড়ে সেই স্থানে একটা গর্তের সৃষ্টি হয়, সেটাকে প্রপাত কূপ বলে, প্রপাত কূপ বলা হয়ে থাকে। এছাড়া নদী আরো কিন্তু বিভিন্ন ভূমিরূপ নদীর উচ্চ গতিতে তৈরি করে থাকে, পটহোল, তারপরে প্রপাত কূপ, জলপ্রপাত, ভি আকৃতির উপত্যকা, পলল ব্যজনী, বিভিন্ন কিন্তু ভূমিরূপ তৈরি হয়ে থাকে। পরের প্রশ্নটা আমরা দেখি একটু, কোন হরমোন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদ্ভিদের অগ্রস্থ যে ভাজক কলা থাকে সেখান থেকে কোন হরমোন উৎপন্ন হয়? রাইট অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে অক্সিন হরমোন। উদ্ভিদের একটা প্রাকৃতিক হরমোন হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোনটাকে আমরা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোন নামেও চিনি, IAA বলেও কিন্তু এটাকে বর্ণনা করা হয়। এই হরমোনটা অগ্রস্থ ভাজক কলায় থাকে। এই হরমোনটা অগ্রস্থ ভাজক কলায় থাকার কারণে উদ্ভিদের যে ট্রপিক চলন হয়ে থাকে, ট্রপিক চলন সেটা নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোনটি? সেটা হচ্ছে অক্সিন। কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার অনুরোধ জানিয়েছিলেন? নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ছিলেন ফরাসি, ইনি একজন ফরাসি শাসক। নেপোলিয়ন ছিলেন ফরাসি শাসক। নেপোলিয়ন ফরাসিদের সঙ্গে ইংরেজদের প্রায়শই যুদ্ধ লেগে থাকতো, তারা কিন্তু একদমই প্রতিপক্ষ ছিল ফরাসি এবং ইংরেজরা। এখানে তাদের সঙ্গে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল, ভেরি ফেমাস ওয়াটারলুর যুদ্ধটা তাদের সঙ্গে নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল এখানে। সো এই নেপোলিয়ন এবং ইংরেজদের মধ্যে যে শত্রুতা ছিল সেটাকে কাজে লাগিয়ে একজন শাসক তিনি বলেছিলেন যে নেপোলিয়নকে অনুরোধ করেছিলেন ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য। তিনি ছিলেন কে? তিনি হচ্ছেন মহীশূরের শাসক টিপু সুলতান। তিনি হচ্ছেন মহীশূরের শাসক ছিলেন টিপু সুলতান। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? আচ্ছা, ব্রহ্মপুত্র নদী একটু আগে বলছিলাম না, ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন তোমার হচ্ছে উপনদীর কথা। সেই ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখো। ব্রহ্মপুত্র নদীটার উৎস কোথায়? ব্রহ্মপুত্র নদীটার উৎস হচ্ছে তিব্বতে। এটা তিব্বতে মানস সরোবরের কাছ থেকে চেমায়ুংদং নামক হিমবাহ থেকে উৎস লাভ করেছে। চেমায়ুংদং হিমবাহ থেকে এটা উৎস লাভ করেছে।
যেটা তিব্বতের মানস সরোবরের কাছে অবস্থিত সরোবর। তারপরে এই নদীটা টোটাল এর লেন্থ আমরা যদি দেখি, এটার লেন্থ হচ্ছে টোটাল ছিল 2900 কিমি, 2900 কিমি লেন্থ ব্রহ্মপুত্রের। এর ভিতরে ভারতে কতটা কেউ এনিওয়ান কেউ বলতে পারবে? ভারতে কতটা লেন্থ বা কতটা দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেছে? ভারতে এটা দিহং নামে প্রবেশ করেছে, আমরা জানি দিহং নামে প্রবেশ করেছে। এটা এবং ভারতে প্রবেশ করার পরে, এই দিহং নামে প্রবেশ করার পরে এটা প্রবাহিত হয়েছে ভারতে 916 কিমি প্রবাহিত হয়েছে। 916 কিমি এটা ভারতে কিন্তু বয়ে গেছে। তারপরে এটা তোমার হচ্ছে বাংলাদেশে ফ্লো করে গেছে, বাংলাদেশে গিয়ে এটা নতুন নাম হয়েছে যমুনা। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? মিতাক্ষরা গ্রন্থটির লেখককে? চলো উত্তর করো, মিতাক্ষরা কে লিখেছিলেন? মিতাক্ষরা গ্রন্থের লেখক হচ্ছে বিজ্ঞানেশ্বর। কে লিখেছিলেন? বিজ্ঞানেশ্বর লিখেছিলেন। নেক্সট, নিম্নোক্ত কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড হিসাবে পরিচিত? জাহাজ ভাঙার কারখানা বা শিপ ব্রেকিং ইয়ার্ড বলা হয়ে থাকে কোন শহরটিকে? ওখা, আলাং, কান্ডালা, সুরাট। শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত হচ্ছে আলাং। আলাং একটা কিন্তু নদী তোমার হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল বা একটা শিপ ইয়ার্ড। এটা এই আলাংটা শিপ ব্রেকিং ইয়ার্ড বলা হয়। এবং এটা কোথায় আছে জানবে? এটা হচ্ছে গুজরাটে আছে, গুজরাট রাজ্যে এটা অবস্থিত আছে। কান্ডালাটাও কিন্তু গুজরাটে আছে, এটা মনে রাখবে। সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন দেশের কোন ধারায় বর্ণিত আছে? সংবিধানের সংশোধন করার নিয়মাবলী বর্ণিত আছে সংবিধানের 368 নম্বর ধারা। ওকে, এই ধারা এটা বর্ণিত আছে। এবং এই যে সংবিধান সংশোধন করার যে বর্ণনা, এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে বলতো? দক্ষিণ আফ্রিকা থেকে ধারণা গৃহীত হয়েছে। ওকে, এই ধারণাটা গৃহীত হয়েছে কোথা থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে গৃহীত হয়েছে। লোকসভার স্পিকারের পদ থেকে কিভাবে অপসারণ করা হতে পারে? কিভাবে লোকসভার স্পিকারকে তার পদ থেকে অপসারণ করা যায়? আচ্ছা, লোকসভার স্পিকার ভারতীয় সংবিধানের 93 নম্বর ধারা, ধারা 93, লোকসভার স্পিকারের উপস্থিতি বা লোকসভার স্পিকার ভারতে একজন থাকবেন, এটা কোথায় বলা হয়েছে মনে রাখবে? এটা বলা হয়েছে আমাদের ভারতের সংবিধানের 93 নম্বর ধারাতে। 93 নম্বর ধারায় যেমন এর উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে, তেমনি 94 নম্বর ধারায় এর পদচ্যুত সংক্রান্ত বিষয় বর্ণনা আছে। কিভাবে পদচ্যুত হয়? এনাকে পদচ্যুত করা যায় একটি প্রস্তাব সংসদের তৎকালীন সদস্যের সংখ্যাগরিষ্ঠ দ্বারা যখন পাশ হয়। ইনি অ্যাকচুয়ালি যিনি লোকসভার স্পিকার হন, লোকসভার সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হয়ে থাকেন। সেহেতু লোকসভার সদস্যদের যদি সংখ্যাগরিষ্ঠ লোক যদি তার বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন এবং সেটা যদি পাশ হয়, সেটা কিন্তু তখন তাকে পদ থেকে পদচ্যুত করা যায়। 94 নম্বর ধারা মনে রাখবে, এটা তার পদচ্যুত সংক্রান্ত বিষয়। আচ্ছা, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন স্থানে প্রথম কারখানা স্থাপন করেছিল? ভেরি ইম্পর্টেন্ট। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তেমনি 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, কবে প্রতিষ্ঠিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি? 1664-তে। এই 1664-তে প্রতিষ্ঠিত হওয়া ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল সুরাটে, গুজরাটের। এবং এই সুরাটে কবে তারা স্থাপন করেছিল কারখানা? 68 খ্রিস্টাব্দে তারা প্রথম
তাদের কারখানা স্থাপন করেছিল। ভেরি ইম্পর্টেন্ট, এই সেই সুরাট যেই সুরাটে ইংরেজরাও কিন্তু তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল জাহাঙ্গীরের সময়ে, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? চলো লাস্ট প্রশ্ন আজকের সায়েন্সের প্রশ্ন, স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? স্পঞ্জ হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী, আমরা জানি এই স্পঞ্জটা একটা আলাদা পর্বের অন্তর্গত। কোন পর্বের অন্তর্গত? মোলাস্কা? অবভিয়াসলি না। মোলাস্কার মধ্যে কারা আসে? শামুক, ঝিনুক, যাদের উপরে শক্ত খোলক থাকে, শামুক, ঝিনুক, এরা হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। পরিফেরার মধ্যে কিন্তু আসে স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। কডারটার মধ্যে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মানুষ, গরু, ছাগল, এই যে কডারটা মানে হচ্ছে মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে এরা কডারটা পর্বের মধ্যে আসে। অ্যামফিবিয়া পর্বের মধ্যে আসে কারা? উভচর যারা আছে, উভচর প্রাণী যারা ব্যাং, সাপ, এই উভচর প্রাণীগুলো কিন্তু হচ্ছে তোমার অ্যামফিবিয়া পর্বের মধ্যে এসে থাকে। ওকে, চলো আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছিলে অবশ্যই তারা সকলে ক্লাসটি কেমন লাগলো জানাবে কমেন্ট করে। তার সঙ্গে হোমওয়ার্কের যে অ্যান্সারটা দিয়েছি ওটারও উত্তর কিন্তু করতে তোমরা ভুলবে না। আর TWS একাডেমির কাছ থেকে তোমরা যদি চাকরি প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, সেখানে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে অনলাইনে বাড়িতে বসে কিন্তু সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে। সকলে ডাউনলোড করো এবং নিজের নাম আজই এনরোল করো, ভর্তি হয়ে যাও এবং পড়াশোনা শুরু করে দাও। দুর্দান্ত, ভালো থাকবে সকলে, টাটা।